আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস 24 এর পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে এমন কিছু তথ্য দিয়ে আমাদের পরিবেশনা শুরু করব যা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর প্রতিটা দেশের মানুষের জানা কিন্তু খুবই জরুরি। কারণ বিশ্বের অবস্থা এখন খুব নাজুক অবস্থায় আছে। যে কোনো পরিস্থিতিতে কিন্তু বিশ্বের অবস্থা খুবই খুবই ভয়ানক। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ খুব দ্রুতই শুরু হয়ে যেতে পারে। দর্শক, চলুন আমরা শুরু করছি এক এক করে কি কি কারণে, কি কি বিষয়গুলির কারণে আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন, বিশেষ করে বিশ্ব পরিস্থিতি নিয়ে যারা এখন 24 ঘন্টা কাজ করছেন, তাদেরই মতামত কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা শুরু হতে যাচ্ছে। দর্শক, তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শকের কাছে আমাদের তথ্যগুলি দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, শুরুতেই আমরা আপনাদেরকে জাস্ট গত বৃহস্পতিবার রাত থেকে শুরু করে আজ বুধবার পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হচ্ছে, সেই সময়টুকুর একটা চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দর্শক, আপনারা জানেন যে গত বুধবার এবং গত বৃহস্পতিবার, অর্থাৎ 23 তারিখ বৃহস্পতিবার রাত পর্যন্ত, 23শে জুলাই, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের যেই সর্বশেষ অবস্থা ছিল তা হলো বুধবার রাত এবং বৃহস্পতিবার রাত আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ কিন্তু ইরানে করা হয়নি। পাশাপাশি আমেরিকা জানিয়েছে যে তারা ইরানের সাথে, অর্থাৎ ইরান আমেরিকার সাথে যোগাযোগ করছে, তারা যুদ্ধবিরতি যাচ্ছে। আমেরিকাও কিন্তু আলোচনার দরজা খোলা রেখেছে। এ ধরনের একটা বক্তব্য মার্কিনদের পক্ষ থেকে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। পক্ষান্তরে ইরান কিন্তু সেটাকে তারা নাকচ করে দিয়েছে। তারা বলেছে মার্কিনদের সাথে আলোচনা ইরান যাবে না, ইরান প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে, আর ইরান মার্কিনদের সাথে আর কোনো ধরনের সমঝোতায় তারা আসবে না। দর্শক, এরপর 24 তারিখ শুক্রবার, 24 তারিখ শুক্রবার ইউক্রেন পক্ষ থেকে কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজে কিন্তু আক্রমণ করা হয়। এই আক্রমণটা কিন্তু আসলে ইউক্রেন যে করেছে, এর পরপরই কয়েক ঘন্টা পরে ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয় যে ইরান নিশ্চিত হচ্ছে যে ইউক্রেনের পক্ষ থেকে দেশের মাটি ব্যবহার করে ইরানের জাহাজে আক্রমণ করা হয়েছে এবং ইরান এটা জাতিসংঘের অনুচ্ছেদ অনুযায়ী সেটা সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিক কাজ। কারণ ইরান এটা বাণিজ্যিক জাহাজ ছিল, কাস্পিয়ান সাগর হয়ে ইরানের সাথে রাশিয়ার বাণিজ্য চলে। আর ঠিক এরকম একটা জাহাজে ইউক্রেনের মাটি ব্যবহার করে, ইউক্রেনের ভূমি ব্যবহার করে যে মিসাইল হামলা করা হয়েছে, সেখানে ইরানের একটা নাবিক সহ কয়েকজন ক্রুর প্রাণ গেছে। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও কিন্তু এই হামলার কথা স্বীকার করেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে কাস্পিয়ান সাগরে একটা জাহাজে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং হামলা সফল হয়েছে, তবে জাহাজটি সামরিক সরঞ্জাম বা যুদ্ধ সরঞ্জাম বহন করছিল, এ ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন। প্রিয় দর্শক, বিষয়টা কিন্তু এখানেই একটু গভীরভাবে নজর দেওয়া যাক। দর্শক, ইরানের সাথে ইউক্রেনের কোনো দ্বন্দ্ব ছিল না, প্লাস কোনো হুমকি দামকির বিষয় আমরা দেখিনি কখনো। ইভেন ইরানের সাথে ইউক্রেনের কখনো পাল্টা হামলার কোনো প্রশ্নই আসে না। তাহলে হঠাৎ করে ইউক্রেন কেন ইরানের এই বাণিজ্যিক জাহাজে হামলা করলো, কার নির্দেশে করলো, কেন করলো, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গত বুধবার এবং গত বৃহস্পতিবার, অর্থাৎ 22শে জুলাই এবং 23শে জুলাই রাত কিন্তু ইরানে কোনো হামলা করেনি। তার কারণ হচ্ছে মূলত আমেরিকা যেটা বলছে যে তারা আপাতত ইরানের যে যুদ্ধবিরতি যে চাওয়া হয়েছিল বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে, সেখানে তারা সমর্থন জানিয়ে এই দুদিন তারা ইরানের কোনো আক্রমণ চালায়নি। আসলে কথাটা কতটুকু সত্য সেটা আপনারাই আমাদের কথা শুনে স্পষ্টভাবে বুঝে ফেলবেন। বিশ্লেষকদের মন্তব্য হলো, আমেরিকা যে পরিমাণ আহত হয়েছে এবং তাদের ঘাঁটিগুলোতে যে পরিমাণ আঘাত করেছে ইরান, বিশেষ করে কুয়েতে সম্পূর্ণ ছাই করে দিয়েছে আমেরিকান ঘাঁটি। বাহরাইনেও অবস্থা খুবই খারাপ, কাতারে নিশ্চিহ্ন হয়ে গেছে আমেরিকান ঘাঁটি।
তো এইসব ঘাঁটিগুলো নিশ্চিহ্ন হওয়ার পর জর্ডান সিরিয়াতেও কিন্তু ইরান পর্যায়ে আক্রমণ করেছে, সেখানেও কিন্তু গাড়ি থেকে সরাসরি আর আক্রমণ করার তেমন একটা ব্যবস্থা নেই। এরপর ইরান চোখ দিয়েছে ভারত মহাসাগরের সেই ব্রিটিশ এবং আমেরিকার যৌথ ঘাঁটিতে। সে ঘাঁটির বিষয়ে কিন্তু আইআরজিসি এটা তথ্য দিয়েছে যে সেখানেও কিন্তু আর কোনো মিসাইল তেমন একটা অবশিষ্ট নেই ইরানকে আক্রমণ করার জন্য। ঠিক এই পরিস্থিতি কিন্তু আসলে বুধবার এবং বৃহস্পতিবার রাত মার্কিনদের পক্ষ থেকে ইরানে তেমন কোনো আক্রমণের আর কোনো ছক কষা হয়নি। কিন্তু শুক্রবার আবার ইউক্রেন থেকে ইরানের জাহাজে হামলা হয়েছে। সবাই জানেন যে বর্তমানে ইউক্রেনে কিন্তু ন্যাটোর অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম সবকিছু সেখানে মোতায়েন করা আছে। রাশিয়ার সাথে সেখানে যুদ্ধ চলছে আজ প্রায় কয়েক বছর ধরে। সেখানে কিন্তু দীর্ঘ পাল্লার মিসাইল এবং স্বল্প পাল্লার মিসাইল এবং রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য ইউক্রেনে আমেরিকার থার্ড প্যাট্রিয়ট সবগুলো কিন্তু সেখানে জড়ো করা আছে এবং সেখানে অলরেডি যুদ্ধ চলমান। থেমে থেমে রাশিয়া আক্রমণ করে আর ইউক্রেনও পাল্টা আক্রমণ করে, এরকম অবস্থা চলছে আজকে প্রায় বেশ কয়েক বছর ধরে। সেখানে যেহেতু আমেরিকার অলরেডি ঘাঁটির চেয়েও বড় কিছু আছে সেখানে, অর্থাৎ ন্যাটো আমেরিকার সহ একসাথে হয়ে, আমেরিকার লিডার কিন্তু ন্যাটোর লিডার কিন্তু আমেরিকা, অর্থাৎ আমেরিকা হচ্ছে ন্যাটোর বর্তমান সবচেয়ে বড় লিডার। তো আমেরিকার নেতৃত্বে কিন্তু ন্যাটো চলছে, সেই আমেরিকাই কিন্তু ন্যাটোকে নিয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। তার মানে ইউক্রেনে এখন ফুল ন্যাটো বাহিনী সক্রিয় আছে। সেখান থেকে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা করা মানে টোটাল ন্যাটোভুক্ত সবাই ইরানকে হামলা করেছে। এই কথাটা কি বিশ্লেষকদের মন্তব্য? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এটা কি যুক্তিযুক্ত মন্তব্য নয়? এরপর পরে কিন্তু ইরান যে বক্তব্য দিয়েছে যে তারা এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে, সে ব্যবস্থা ইরান কিভাবে নিয়েছে সে বিষয়ে আমরা আসছি। কিন্তু এই হামলাটা কিন্তু মূলত আসলে ইউক্রেনের পক্ষ থেকে ছিল না, এই হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের সেটা মতামত, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যে দুদিন হামলা করেনি সেটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার মতো পরিস্থিতি তখন ছিল না। ইউক্রেন থেকে ইরানে হামলা করার অবস্থা ছিল বিদায় ইউক্রেন থেকে ইরান একটা বাণিজ্যিক জাহাজে তারা মিসাইল হামলা করেছে এবং তারা সেই হামলাটি সফল হয়েছে। ইরানের নাবিক সহ ওইজন ক্রু তারা নিহত হয়েছে। পরবর্তীতে ইরানের এই হামলাটাই কিন্তু রাশিয়া বলেছে যে ইউক্রেন ইরানে হামলা করেছে, সুতরাং এটা কিন্তু অবশ্যই ঠিক করেনি এবং ইউক্রেনের এখন হামলা করার অধিকার ইরান রাখে, এই ধরনের একটা বক্তব্য রাশিয়ার পক্ষ থেকে এসেছে। তার মানে ইরানকে রাশিয়া তাদের যুদ্ধ ছাতার নিচে নিয়ে এসেছে বলে এরকম একটা ধারণা করা হচ্ছে। দর্শক, ইরান এরপর 25 জুলাই শনিবার এবং থেকে শুরু করে তারা গত মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ তারা 28 তারিখ মঙ্গলবার ইরান ধৈর্য ধরেছিল এবং তারা মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল। আর এই শুক্রবার হামলার পর পরে কিন্তু মঙ্গলবার পর্যন্ত ইরান উপসাগরীয় দেশ এবং সমস্ত মার্কিন ঘাঁটিগুলোর দিকে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল যে কোথায় তারা কি হচ্ছে, কোথায় এই হামলার জবাবটা দেওয়া যায়। ইরান কিন্তু ভালো করে জানে যে আসলে এই হামলাটা ইউক্রেন করেনি, করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ কাস্পিয়ান সাগরের যে যুদ্ধ জাহাজে হামলা হয়েছে সেই হামলাটা কিন্তু ইউক্রেনের মধ্যে দিয়ে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগে থেকেও চাচ্ছিল যে ন্যাটো জোটকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। সেখানে কিন্তু ন্যাটো জোটের অনেক সদস্য সেখানে তারা বেঁকে বসে, বিশেষ করে ফ্রান্স, ইতালি সরাসরি বক্তব্য দিয়ে তারা ইরানের সাথে কোনো যুদ্ধে লিপ্ত হবে না। ইভেন স্পেনও এই তালিকায় আছে। তো জার্মান কখনো বলেছে তারা যুদ্ধ সমর্থন করে, আবার জার্মান নিজে যুদ্ধ করবে না বলে এই ধরনের তথ্য দিয়েছে। অর্থাৎ ন্যাটোর যে বড় বড় রাষ্ট্রগুলি আছে সেগুলোকে কিন্তু আমেরিকা একসাথে গুছিয়ে আনতে পারেনি। কিন্তু ইউক্রেন থেকে আক্রমণ করে ন্যাটোর যে সমস্ত সদস্যগুলো ইউক্রেনে নিয়োজিত আছে তাদেরকে কিন্তু এখন কালিমা লেপন করে যুদ্ধে টেনানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা তাদের একটা অভ্যন্তরীণ কূটচাল। দর্শক, এরপর আসছি মঙ্গলবারের ঘটনা নিয়ে।
28 তারিখ মঙ্গলবার মার্কিন সময় সকাল 11টা 45 মিনিটে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট কক্ষে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কক্ষে কিন্তু এক গোপন বৈঠকে বসেন নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু অর্থাৎ নেতানিয়াহু, যিনি দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দর্শক, এই বৈঠকে কিন্তু ডেকে আনা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ত্রিমুখী বৈঠকের সিদ্ধান্তের পর বৈঠক শেষে বিশেষ করে নেতানিয়াহু যে ব্রিফিং সংবাদ মাধ্যমে দিয়েছেন সেটা সারা পৃথিবীতে কিন্তু আলোড়ন তৈরি করেছে। নেতানিয়াহু বলেছেন যে এই যাবৎকালে ট্রাম্পের সাথে যতগুলি বৈঠক করেছেন সবচেয়ে সফল এবং সবচেয়ে বিশেষ করে মিনিংফুল অর্থাৎ সবচেয়ে ভালো বৈঠক হচ্ছে এটা, অর্থাৎ গত মঙ্গলবার 11টা 45 মিনিটের এই বৈঠকটা। দর্শক, মার্কিন সময় 11টা 45 মিনিটে কিন্তু মধ্যপ্রাচ্য এবং আমাদের এই ভূখণ্ডে তখন রাত, কোথাও রাত 11টা 45, কোথাও বা রাত 10টা, কোথাও বা রাত 12টা, এরকম। অর্থাৎ তাদের সাথে আমাদের সময় ডিফারেন্স হচ্ছে কোনো দেশে 10 ঘন্টা বা 11 ঘন্টা 12 ঘন্টা এরকম। কিন্তু যে সময় তারা মিটিং উপস্থিত হয়েছেন এবং মিটিং শুরু করেছেন ঠিক তখনই কিন্তু ইরানের পক্ষ থেকে জর্ডানের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণটা এতটাই বেধড়ক আক্রমণ ছিল, এতটাই ভয়ানক ছিল যে সেখানে থাকা মার্কিন এবং নেতানিয়াহুর যে ড্রোন গবেষণা কেন্দ্র প্লাস ড্রোন তৈরি বা সংরক্ষণ কেন্দ্র সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলা যায়। অর্থাৎ তাদের এই মিটিংটি ইরান জর্ডানে আক্রমণের মধ্যে দিয়ে উদ্বোধন করেছে বলে এ ধরনের একটা মন্তব্য করছে বিশ্লেষকরা। দর্শক, খেয়াল করুন, গত শুক্রবার অর্থাৎ 24 তারিখ ইউক্রেনের পক্ষ থেকে যে মিসাইল দিয়ে ইরানের জাহাজে হামলা করা হয়েছে, ইরান ঠিক তার জবাব দিয়েছে 4 দিন পর 28 তারিখ মার্কিন সময় সকাল 11টা 45 মিনিট। মধ্যপ্রাচ্যের সময় আমরা ঠিক ক্যালকুলেট করতে পারিনি, সেটা আপনারা ইচ্ছা করলে পারবেন। ঠিক ওই সময় জর্ডানে ইরান হামলা করে তার বদলা নিয়েছে। এরপরে কিন্তু ইরান থেমে থাকেনি, ইরান জর্ডানে তাদের সম্পূর্ণ দৃষ্টি দিয়েছে এবং ইরানের কাছে তথ্য এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাতার, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত এবং সিরিয়া এই সমস্ত রাষ্ট্র যেগুলোতে ইরান কঠিন হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিগুলোতে, মার্কিন সংশ্লিষ্ট দপ্তরগুলিতে, এই সমস্ত ঘাঁটিগুলোতে অবশিষ্ট যে সমস্ত সরঞ্জামগুলি মার্কিনদের ছিল তারা সবগুলো সরঞ্জাম জর্ডানে এবং দখলদার রাষ্ট্র অর্থাৎ নেতানিয়াহু রাষ্ট্রে জড়ো করেছে। তো জর্ডানে তারা অনেকগুলি তাদের ডিভাইস অর্থাৎ তাদের প্রতিরক্ষা বিশেষ করে সরঞ্জামগুলো, তাদের রাডার সরঞ্জামগুলো, কিছু অনেক ড্রোন এবং অনেক সেনাবাহিনী এবং অয়েল ট্যাঙ্কার, রিফিলিং ট্যাঙ্কার যেটাকে বলা হয়, রিফিলিং বিমান, এগুলো এনে কিন্তু জর্ডানে তারা জড়ো করেছে। এবং গত প্রায় 1 সপ্তাহ আগে ইরানের একটা আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সেনাবাহিনীগুলো আহত হয়েছে তার মধ্যে 12 জন সেনাবাহিনীর অবস্থা খুবই নাজুক বলে একটা সংবাদ এসেছিল। সেই 12 জন সেনাবাহিনীও কিন্তু জর্ডানের একটা বিশেষ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমন তথ্য পাওয়া যাচ্ছে যে সেখান থেকে হয়তো বা তাদের অবস্থা তারা বাঁচবে না এবং কয়েকজন মারা গেছে বলে ধরা তথ্য কিন্তু সেখান থেকে উঠে এসেছে। এমনকি জর্ডানে, যদিও কখনো জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ কখনো স্বীকার করেনি, কিন্তু জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ তাদের সাথে দখলদার রাষ্ট্রের চুক্তি আছে যে যদি জর্ডান আক্রান্ত হয় তাহলে দখলদার রাষ্ট্র না থাকা রাষ্ট্র আক্রান্ত হচ্ছে বলে তারা ভাববে এবং সেটা দুজনে মিলেই প্রতিহত করবে, 2 রাষ্ট্র মিলেই। এবং নেতানিয়াহু রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে সেটা জর্ডান মিলেও কিন্তু প্রতিহত করবে। আপনারা দেখেছেন কিন্তু এর আগে যখন দখলদার রাষ্ট্র নেতানিয়াহু রাষ্ট্র আক্রমণ করেছে তখন ইরানের মিসাইলগুলো জর্ডান আকাশ দিয়ে পাস হওয়ার সময় জর্ডান থেকে কিন্তু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং বেশ কয়েকটা ক্ষেপণাস্ত্র সেখানে কিন্তু নষ্ট করা হয়েছে, আকাশে ধ্বংস করা হয়েছে। তার মানে জর্ডানের সাথে নেতানিয়াহু রাষ্ট্রের যে চুক্তি ছিল সেই চুক্তিটার কিন্তু সঠিক কাজ, সঠিক জবাব কিন্তু জর্ডান দিয়েছে এবং সহযোগিতা করেছে। এখন যদি জর্ডান আক্রান্ত হয়েছে ইরানের আক্রমণে, জর্ডানকেও সহায়তা করা কিন্তু নেতানিয়াহুর জন্য দায়িত্ব হয়ে গেছে। দর্শক, আপনারা ইউক্রেনের বিষয়ে
প্লাস আমেরিকা এবং জর্ডানের আক্রমণ, নেতানিয়াহুর এন্ট্রি, ডোনাল্ড ট্রাম্পের আহ, বিশেষ করে যে বৈঠক হোয়াইট হাউসে, সবগুলো একটু যোগসূত্র করুন, তাহলে আপনারা বুঝবেন যে বিশ্বের আসলে মোট কোন দিকে যাচ্ছে। এরপর জর্ডানকে ইরান খুব ভালো করে সার্চ করে দেখলো, কারণ জর্ডানের যে সাধারণ মানুষ তারা কিন্তু ইরানের পক্ষে। সেখান থেকে ইরানের কাছে অনেক মেসেজ চলে যায় এবং জর্ডানের বিভিন্ন জায়গায়, জর্ডানের যদিও দ্বিতীয় আব্দুল্লাহ যিনি দায়িত্বে আছেন, জর্ডানের বাদশাহ, তিনি যদিও স্বীকার করেন না, কিন্তু তার কাছে তার দেশের নামে বেনামে বহু মার্কিন ঘাঁটি রয়েছে বলে প্রকাশ। আর এই তথ্যটা কিন্তু দিচ্ছে কারা? জর্ডানের সাধারণ জনগণ। ধারণা করা হচ্ছে ইরানের এরকম বেধড়ক আক্রমণে দ্বিতীয় বাদশাহ আব্দুল্লাহ তিনি তার এই বাদশাহী পদ ধরে রাখতে পারেন কিনা সে বিষয়ে কিন্তু তিনি টেনশনে আছেন। এখন আসা যাক যে জর্ডানে আক্রমণের এই 28 তারিখ রাত ইরান যে জবাব দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন থেকে ঠিক 11 ঘন্টা কি 10 ঘন্টা আগে সৌদি আরবকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করেছে। ইরাকের ইরান সমর্থিত যে আধা সামরিক বাহিনী আছে, যারা ইরানকে সমর্থন করে এবং ইরানের সাথে তারা একযোগে কাজ করে, তাদের উপর আজকে এই আক্রমণের ফলে যে সমস্ত আধা সামরিক বাহিনীগুলোর সদস্য আহত হয়েছেন, তাদেরকে ইরান সীমান্ত দিয়ে নিয়ে তাদের পশ্চিম ইরানের চিকিৎসায় রেখেছে একটা হাসপাতালে। দর্শক, এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সৌদি আরবের অ্যান্টি হয়েছে এই যুদ্ধে সরাসরি। সৌদি আরব যদিও ইরাকে আক্রমণ করে মার্কিনীদের সাথে একশোট হয়ে, মার্কিনীদের কিন্তু এখানে কোনো বিমান বা মিসাইল তারা তাদের ঘাঁটি থেকে ব্যবহার করেনি। এই মিসাইলগুলো এবং বিমানগুলো নিয়েছে তারা সৌদি আরব থেকে, কারণ সৌদি আরবের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। সৌদি আরব প্রতি বছরে মার্কিনীদের পক্ষ থেকে তাদের নিরাপত্তার জন্য তারা কোটি কোটি ডলারের যুদ্ধাস্ত্র কিনে থাকে। সেই যুদ্ধাস্ত্রগুলো কিন্তু মার্কিন সেনাবাহিনী ব্যবহার করে, সৌদিদের বিমান এবং তাদের কেনা যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করে, মিসাইল ব্যবহার করে ইরাকে হামলা করেছে। ইরাকে কাদের উপর হামলা করেছে? ইরাকে ইরানি সমর্থন গোষ্ঠী, ইরাকে যারা আছে যে আধা সামরিক বাহিনী, তাদের উপর হামলা করেছে। অর্থাৎ ইরানের উপরে, ইরানের সমর্থক গোষ্ঠীর উপর হামলা করা মানে ইরানের উপরেই হামলা করা, অনেক বিশেষজ্ঞ সেটাই মনে করছেন। এবং ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোনো জবাব দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে এখানে নতুন করে কিন্তু বিশেষ করে থলে বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যারা চুপ ছিল, যারা হয়তো বলেছে উপরে উপরে আমরা ইরানের সাথেও সম্পর্ক আছি, আবার তলে তলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবকিছু তারা সম্পর্ক করছে, তারা কিন্তু এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশেষ করে সৌদি আরব যে এখন সরাসরি ইরাক আক্রমণ করছে, এটা কিন্তু তারই একটা প্রমাণ। দর্শক, ঘটনা কিন্তু পিছনে আরো বড়। অর্থাৎ ইরানের জাহাজে ইউক্রেনের আক্রমণের পক্ষে যে দেশগুলি আছে, তার মধ্যে ন্যাটোভুক্ত অনেকগুলো রাষ্ট্র, আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে এখন সৌদি আরবের কথা আসতে যাচ্ছে। পাশাপাশি ইরানের এই জাহাজের হামলার বিপক্ষে রাশিয়ার মন্তব্য এবং ইরান সমর্থিত যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু এই হামলার বিপক্ষে অবস্থান করেছে। পাশাপাশি এই মধ্যপ্রাচ্যে যে রাশিয়া এবং ইরান এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধেও কিন্তু ঠিক এইভাবেই আপনারা দুপক্ষকে চিনার এবং ব্যবস্থা তৈরি হয়ে গেছে। অর্থাৎ থলে বিড়াল বেড়ে যাচ্ছে, কারা আসলে তলে তলে আমেরিকার পক্ষে যুদ্ধ করছে সেই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে। এরপর আসে পাকিস্তান কিন্তু একটা টার্নিং পয়েন্ট মধ্যপ্রাচ্যের জন্য বর্তমানে। তার কারণ পাকিস্তানের সাথে সম্প্রতি সৌদি আরবের সাথে যে চুক্তি আছে, সেই চুক্তিতে কিন্তু পাকিস্তান হাত পা বাঁধা। কারণ সৌদি আরব যদি আক্রান্ত হয়, তাহলে পাকিস্তানও নিজে আক্রান্ত হয়েছে বলে তারা মনে করতে হবে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আক্রান্ত হয়েছে বলে মনে করতে হবে। অর্থাৎ জর্ডান এবং নেতানিয়াহুর সাথে যেরকম একটা চুক্তি হয়েছে, চুক্তি ছিল, ঠিক সেরকমই একটা চুক্তি হচ্ছে সৌদি আরবের সাথে পাকিস্তানের সাথে। এখন সৌদি আরবের সাথে যদি ইরানের যুদ্ধ লেগে গেছেই কিন্তু বলা যায় বলে ধারণা করছেন বিশ্লেষকদের মতামত। তারা বলছেন যে সৌদি আরব যেহেতু ইরাকে আক্রমণ করেছে, তাহলে অর্থাৎ ইরানের সমর্থিত গোষ্ঠীর উপরে আক্রমণ করেছে,
এক্ষেত্রে ইরান যদি তার পাল্টা আঘাত করে, সেক্ষেত্রে পাকিস্তান সুদের পক্ষ হয়েও সে আঘাতের প্রতিঘাত করা চুক্তি মোতাবেক তাদের জন্য কিন্তু দায়িত্ব। তাহলে দর্শক, যুদ্ধটা এখন কাদের সাথে লাগছে বা কারা কারা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, সেটা হিসাব আপনাদের সামনে মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দর্শক, এরপর পাকিস্তান যদি ইরানের বিপক্ষে দাঁড়ায়, তাহলে পরিস্থিতি কেমন হবে বলে আপনারা ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমরা বরাবরই যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে আল্লাহ না করুন পৃথিবীতে না ঘটে আল্লাহর তরফ থেকে। সেটা আসলে আমাদেরকে সেভ করার জন্য একমাত্র আল্লাহর রহমত ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। তবে বিশেষজ্ঞদের মতামত, প্রতিটা বিশ্বযুদ্ধের আগে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে এক রাষ্ট্র একটা পক্ষে অবস্থান করে চুপ ছিল, পরে আস্তে আস্তে বেরিয়ে এসেছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেছে এটা সীমান্তে আক্রমণ সূত্র ধরে। প্রথম বিশ্বযুদ্ধ লেগেছিল একজন প্রিন্সকে অর্থাৎ রাজাকে হত্যা করার মাধ্যমে। তো এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা আস্তে আস্তে, এইসব বিশ্বযুদ্ধগুলো কিন্তু একদিনে লাগে না, আস্তে আস্তে তৈরি হয় এবং বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্ন পক্ষ অবলম্বন করে এরপর বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এরই মধ্যে আপনারা জানেন যে ইরানের পক্ষে অনেক জায়গায় বিশদ একটা অংশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি ইরানের পক্ষে আছে রাশিয়া এবং ইরানের পক্ষে আছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা রাষ্ট্র, যদিও তারা প্রকাশ্যে এখনো কোনো কথা বলছেন। সিমিলারলি আমেরিকার পক্ষে এবং নেতানয়াহুর পক্ষ কিন্তু মধ্যপ্রাচ্যের প্রথম রাষ্ট্র হয়, তার মধ্যে অনেকেই সৌদি আরবের নাম কিন্তু এখন লিখে ফেলেছে। এখন মূল বিষয় হচ্ছে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান হচ্ছে পারমাণবিক শত্রু রাষ্ট্র। এই পাকিস্তানের শত্রু কিন্তু তাদের সাথে আছে অর্থাৎ ভারত। পাকিস্তান যদি মধ্যপ্রাচ্যে তাদের কোনো অঙ্কে ভুল হিসেব করে বা ভুল কোনো তারা অঙ্ক করে, তখন কিন্তু পাকিস্তানের অবস্থা খুবই নাজেহাল হতে পারে। দর্শক, পাশাপাশি শুধু পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার আরো রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, সেখানেও কিন্তু এই যুদ্ধের যে দাম আর লাগবে না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। দর্শক, বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন অবশ্যই প্রতিটা দেশগুলোকে কোনো না কোনো অবস্থান নিতে হয়তো বা হতেও পারে। তবে কোনো পক্ষ অবস্থান না নিয়ে টিকে থাকাটা কতটুকু সম্ভব একটা দেশের পক্ষে, সেটা কিন্তু পরিস্থিতি দেখেই বুঝতে হবে। তা না হলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া ছাড়া, অর্থাৎ নিরপেক্ষ থাকাটাও কিন্তু হয়তোবা যায় না। কারণ আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনার প্রতিবেশী রাষ্ট্র যদি কোন একটা পক্ষ অবলম্বন করে, তখন তারা আপনার বিপক্ষ অবস্থান করলে বা সেই পক্ষ অবস্থান না করলে তখন একটা মহাবিপত্তি হয়তোবা ঘটে যেতে পারে। দর্শক, আজ আর না, আগামী দিনগুলোতে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তার সর্বশেষ তথ্য নিয়ে আমরা আপনাদের কাছে আবার আসবো। আমার অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কথাগুলো আরো দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমরা এরকমভাবে কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।